রাত যত গভীর হয়, অন্ধকার তত জেগে ওঠে। বাংলার নিস্তব্ধ গ্রাম কুয়াশার আড়ালে লুকিয়ে রাখে অজানা আতঙ্ক, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি ফিসফিস শব্দ, প্রতিটি নীরব পুকুর বয়ে আনে অশুভ উপস্থিতি। আপনি কি প্রস্তুত অন্ধকারের ভিতরে প্রবেশ করতে? স্বাগতম আমার গল্প। প্রিয় বন্ধুরা, আমার গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গল্প চ্যানেলের গল্পগুলো শুনতে থাকেন। যদি শুনতে শুনতে ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। আর গল্প পাঠে রয়েছি আমি মিঠু। সেই দুপুর থেকেই বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, এখনো থামার কোনো নামগন্ধ নেই। শ্রাবণ মাসের শেষ সোমবার আজ, ভিজে ভিজে ভোলে বাবার আবার ঠান্ডা না লেগে যায়। সেঁতিয়ে যাওয়া বিড়িটা কোনো রকমে ধরানোর চেষ্টা করতে করতে নিতাই ভাবে, চায়ের দোকানের ছোট্ট ঝুপড়িটার এক কোণে আবার ফুটো, সেখান থেকে জল পড়ে ওর ডান কাঁধের ফতুয়াটা ভিজে সপসপ করছে অনেকক্ষণ ধরে। তাতে গা করে না অবশ্যই, এমন কতদিন হয়েছে গায়ের জামা গায়েই শুকোয়। চায়ের দোকানের হারাদা ওদিক থেকে হাঁক পাড়ে, নেতা, এবার ওঠ বাবা, জাম ফেলবে যে। 8:30 বাজলো, আজ আর কেউ আসবে না মনে হয় দিকবানে। তাড়াতাড়ি বরং বাড়ি যাই, ওদিকে আবার গোস্বামী পাড়ার জোড়া পুকুর উপচে গেলে রক্ষে নেই। এই কোমর জল ঢেঙে বাড়ি ঢুকতে হবে। মাথায় যেন আজ আকাশ ভেঙে পড়বে মনে হচ্ছে। বলতে বলতে ভাঙা বেঞ্চি থেকে উঠে পড়ে নিতাই। দোকান বন্ধ করতে করতে হারান বলে, তুইও বাড়ি যাতে কি, এই যা দুর্যোগের দিন, এই অবস্থায় বৌমা আবার একা থাকবে। সাবধানে যাস বাবা, পথঘাট খুব বিশাল। না গো হারাদা, আমি ডাউনটা একবার ঘুরে একেবারে ফিরব। কথা না বাড়িয়ে একচালা ওয়েটিং রুমের দিকে পা বাড়ায় নিতাই। সত্যি বলতে এখন আর ওর ভালোই লাগে না কারোর সাথে সুমিকে নিয়ে কথা বলতে। দিন দিন ওর তরতাজা ফুরফুরে বউটা যেন মিশে যাচ্ছে বিছানার সাথে। সুমিতা নিতাইয়ের দ্বিতীয় পরিবার। প্রথম জন মোক্ষদাকে এরকমই এক ঝাপসা পাড়া বৃষ্টির দিনে পুকুর পাড়ের কাদা ঝোপে সাপে কেটেছিল। ওঝা বদ্যি কিছুতেই বাঁচাতে পারেনি। সেই ঘটনার বছর দুয়েক পর হরিশপুরের সম্পন্ন ভাগচাষী বিপিন মণ্ডলের মেয়ে সুমিতাকে বিয়ে করে আনে নিতাই। সাইকেল, চকচকে রেডিও, 20 ভরি পাকা সোনা সবই সাধ্যমতো দিয়েছিলেন শ্বশুরমশাই। কিন্তু এই গত 6 মাসে চিকিৎসা বাবদ সবকিছুই প্রায় তলানিতে এসে ঠেকেছে। ট্রেনে হকারি করে আর কটা টাকা রোজগার হয়? কিছু সোনা বন্ধক রেখে আর নিজের সামান্য কিছু পুঁজি ভাঙিয়ে নিতাইও ভেবেছিল এবার কিছু জমি কিনে ভাগ চাষ করবে। আস্তে আস্তে ঘরে মরশুমি ফলন তুলে গুছিয়ে নেবে নিজের এলোমেলো জীবনযাত্রাকে। থিতু হবে, ট্রেনের এই অনিশ্চিত হকারি ছাড়বে। কিন্তু নিতাইয়ের কপালটাই যে এমন, ভগবান ওর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে যে বরাবর বড্ড ভালোবাসেন। সাদানো বিড়িখানা এই এতক্ষণে ধরেছে। ওয়েটিং রুমের এবড়ো খেবড়ো মেঝেতে বৃষ্টির জল শতধা বিভক্ত হয়ে বইছে। তার মধ্যে অল্প একটু শুকনো জায়গা খুঁজে সেইখানে কোলকুঁজো হয়ে বসে নিতাই। একবার শেষ চেষ্টা করে দেখবে নাকি বউটাকে শহরের হাসপাতালে নিয়ে গিয়ে। এতদিন তো হাকিম, বদ্যি, শেকড় বাকড় সব প্রচেষ্টাই বিফলে গেছে। দিন দিন যেন চোখের তলার কালি আরো ঘোর বর্ণ ধারণ করেছে শীর্ণকায়া সুমিতার। কোন মুখে তাকে এই অবস্থায় বাপের বাড়ি বা ফেরত পাঠাবে?
বহুবারের ভাবা কথাটা আবার মাথায় উঁকি দিয়ে গেল ঝলকে। তবে কি ওরই কোনো দোষ আছে, যে জন্য কপালে কোনো বউ টেকে না? মা বাবা তো মরেছে আগে, আর সেভাবে আপনজনও তেমন কেউ নেই। তবে কি এভাবে একা থাকাই ওর নিয়তি? টিনের চালের উপর বৃষ্টির আওয়াজের সাথে বিষণ্ণ মন খারাপে আস্তে আস্তে ডুবে যায় নিতাই। চটকা ভাঙে একটা অবিন্যস্ত পায়ের আওয়াজে। প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে অল্প টলতে টলতে ঢোকে একটা মাঝারি চেহারার লোক। তারপর বৃষ্টি ভেজা মেঝেতেই চুপ করে বসে কাঠের বেঞ্চিতে ঠেস দিয়ে আধশোয়া হয়ে হাঁপাতে থাকে। নিতাই আর চোখে একবার তাকিয়ে দেখে সেদিকে। এখন তো কোনো আপ বা ডাউন ট্রেন আসার কথা নয়। এলো কোত্থেকে লোকটা? আশেপাশের এই লাইনে কোনোদিন দেখেছে বলেও তো মনে পড়ে না। তাও বেশি কৌতূহল না দেখিয়ে চুপচাপ বিড়ি টানতে থাকে নিতাই। খানিক পর বৃষ্টির আওয়াজের সাথে প্রায় মিশিয়ে লোকটা ওকে চাপা গলায় বলে, একটা বিড়ি হবে নাকি গো নেতাই? অচেনা লোকের মুখে আচমকা নিজের নাম শুনে চমকে উঠে পাশে তাকায় নিতাই। আর সেটা দেখে ফিক করে হাসে লোকটা। চমকাচ্ছ কেন? এই লাইনে যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা তো সবাই সবাইকে চেনে নাকি? আমিও করতাম আগে। নিতাই একটু সন্দিগ্ধভাবে প্রশ্ন করে, কিন্তু তোমায় তো আগে দেখিনি এ চত্বরে। তুমি থাকো কোথায়? দেখেছো ভুলে গেছো। অবশ্যই তাতে আর দোষ কি? তোমার এখন যা চলছে বৌমাকে নিয়ে, এই অবস্থায় কি আর মাথা ঠিক থাকে? বলতে বলতে লোকটা বিড়ির জন্য হাত বাড়ায়। দৃশ্যতই হতভম্ব নিতাই সেঁতিয়ে যাওয়া শেষ বিড়িটা কোমর থেকে বার করে ধরিয়ে দেয় লোকটার হাতে। লোকটা আর একবার ফিক করে হেসে বলে, এগুলো জানলাম কি করে, তাই তো? সেটা ডেলি প্যাসেঞ্জারির জন্য নয়, সেটা আমার গুরুর থেকে শেখা বিদ্যে। কথাটা বলে দু হাতের তর্জনী ভক্তি ভরে দোকানের লতিতে ছোঁয়ায় লোকটা। কে বলো তো তুমি? উত্তর দেয় না লোকটা, বরং আয়েশ করে নিতাইয়ের দেওয়া বিড়িটা ধরায়। তারপর খানিক ধোঁয়া ছেড়ে বলে, এটা আমার হয় জানো। আশেপাশের লোকজন বিপদে পড়লেই তাদের অবস্থাটা খোলসা হয়ে যায় আমার কাছে। বলার আগেই দৃশ্যটা একেবারে যেন ফুটে ওঠে চোখের সামনে। তাদের আর লুকোনোর জো থাকে না। মানে? সে লম্বা গল্প, বলবো ক্ষণে। তবে কলকাতা যাওয়ার আগে একবার চেষ্টা করে দেখবে নাকি? তুমি বললে আমি না হয় খানিক চেষ্টা চরিত্রের করতে পারি। নিতাই বুঝে উঠতে পারে না ঠিকঠাক। এতগুলো বিস্ময়ে হতবাক হয়ে বসে থাকে। এই লোক কি হাত গুনতে জানে, না মন পড়তে পারে? এত কথা জানল কোত্থেকে? ওদের চমকে দিয়ে দৌড়ে কান ফাটানো বাজ পড়ে কোথাও। লোকটা এবার তড়িঘড়ি বলে, আচ্ছা, অত ভাবনা পরে ভেবো। আপাতত রাত্রিরের মতো একটু আশ্রয় দিতে পারো? আমি বামুন মানুষ, কথা ফিরিও নি যেন, পাপ হবে। চলো ওটো দেখি। উঠতে গিয়ে নিতাই দেখল লোকটা বেশ লম্বা, স্বাস্থ্য মাঝারি, খারাপ নয়। তাও বিড়বিড় করল, বামু, তোমার নাম কি? ফণি ঘোষাল। দিন 7 হল ফণি ঘোষাল আস্তানা গেড়েছে নিতাইয়ের বাড়িতে। আপাতত দাওয়ার পাশের ছোট্ট একচালাটায় থাকে। নিজেই চাল ডাল এনে ফুটিয়ে খায়, আর অধিকাংশ সময় দরজা বন্ধ করে ধ্যান করে। জানলার ফুটোয় চোখ রেখে নিতাই দেখেছে। এর মধ্যে অবশ্য সুমিতার অবস্থার খুব কিছু উন্নতি হয়নি। তবে বাড়িতে অতিথি এসেছে শুনে ব্যস্ত হয়ে পড়েছিল প্রথমে ব্রাহ্মণ সেবার উদ্যোগে। নিতাই আর ফণি মিলে নিরস্ত করেছে তাকে। ফণি সপাক ছাড়া খায় না।
গুরুদেবের বারণ ইত্যাদি বলে টলে। সুমিতা তাকে ভারী ভক্তি শ্রদ্ধা করে ঠিকই, তবে নিতাইয়ের সাথে খুব কমই বার্তালাপ হয় ফণির। লোকটার মতলবটা কি? কোনো হাতুড়ে বুজরুক নয় তো? এখানে এসে এভাবে পড়ে আছে কেন? আর নিতাইকে চেনেই বা কি করে? একদিন সন্ধেবেলা চুলাইয়ের বোতল খুলে দাওয়ায় বসে ৭-৫ ভাবছিল নিতাই। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। ব্যাং আর ঝিঁঝির মিলিত আওয়াজে কান পাতা দায়। ইদানিং ঘরের রান্নাবান্নাও নিতাইই করে। সুমি গরমের তাতে বসতে বেশ কাহিল হয়ে পড়ে। সস্তা কড়া মদে চুমুক দিতে দিতে ও এক মনে আলু কাটছিল খিচুড়ি চাপাবে বলে। এমন সময় খুট করে একটা আওয়াজ হয় ফণির ঘরের দরজায়, আর তার খানিক বাদে ফণি এসে বসে ওর পাশে। নিতাই অর্থপূর্ণভাবে তাকায় প্রথমে ওর দিকে, তারপর উঠে গিয়ে একটা তোবড়ানো স্টিলের গ্লাস এনে তাতে খানিকটা চোলাই আর জল মিশিয়ে দেয় ফণিকে। ফণি গ্লাসটা প্রথমে কপালে ঠেকায়, তারপর বিড়বিড় করতে করতে বারবার নাক কান মুলে গ্লাসে আওয়াজ তুলে একটা লম্বা চুমুক দেয়। তারপর মুখ বিকৃতি করে দাওয়ায় বাবু হয়ে বসে। চুপচাপ আরো কয়েকটা চুমুকের পর বলে, রাতের রান্না করছো বুঝি? আমিও ভাবছি চালে ডালে দুটো ফুটিয়ে নেব আজকে। খানিকক্ষণ চুপচাপ দুপক্ষই। তারপর আবার ফণি নীরবতা ভেঙে বলে, বৌঠানকে নিয়ে কটা কথা ছিল তোমার সাথে, বুঝলে? বলি বলি করে আর বলা হচ্ছে না তোমায়। নিতাই চুপচাপ রান্না চাপিয়ে দেয়, উত্তর দেয় না। কারণ ফণি কথাটা না তুললে ও নিজেই আর দিন দুয়েক বাদে ঘাড় ধরে বের করে দিত ওই বুজরুকটাকে। কথা নেই বার্তা নেই, খামোখা এসে জুড়ে বসার মতলব। নির্ঘাত আশপাশ থেকে এইসব খবর জোগাড় করে এনেছে। নিতাই ভেবেই রেখেছিল বেরোনোর সময় বেশি ট্যাপও করলে পাড়ার লোকজন ডেকে আনবে। ফণি গলা খাঁকড়ে বলে, হ্যাঁ, বৌঠানকে আমি অনেক পরীক্ষা করে দেখলুম, বুঝলে? আমার গুরুর শেখানো বিদ্যেতে কাজ হবে না। অবস্থা বেশ কঠিন ও ঘোরালো। তাহলে আর কি, কাল সকালের দিকে রওনা দাও নাকি? ভোরের দিকে একটা আপ ট্রেনও আছে। আহা, কথাটা শেষ হয়নি তো। কি কথা? নিতাই সতর্কভাবে জিজ্ঞেস করে। ওর মন বলছে এবার কিছু একটা টাকা পয়সার কথা পারবে বুজরুকটা, এবং ওর আশঙ্কাকে অমূলক না করে ফণি বলল, একটা পুজো করতে হবে সামনের অঘরী অমাবস্যা, বুঝলে? তেমন কিছুই না, সামান্য। এবার ওকে কথা শেষ করতে না দিয়েই নিতাই তড়িঘড়ি বলে, তোমার একটা কথা বলবো ভাবছি কদিন থেকে। এই কমাসে তোমার বৌঠানের চিকিৎসার খরচা বাবদ বেশ কিছু টাকা খরচা হয়েছে, এখনো আরো বাকি। ফণি সেই প্রথম দিনের মতো মিট মিট করে হেসে বললে, আমি টাকা পয়সা চাইছি না হে, যতই হোক তুমি আশ্রয় দিয়েছ আমায়। সেখানে এসব কথা বাবাও পাপ, খোদ গুরুর বারণ, বুঝেছ? এবার বসো দিনই চুপ হয়ে। আর আরেক গ্লাস হবে? একটা বড় চুমুক মেরে ফণি বলে, পুজোর কোনো খরচাপাতি লাগবে না, তবে কিছু উপকরণ লাগবে। আর লাগবে একজন জোগাড়ে, তাকে আমি ডেকে পাঠাবোক্ষণ। সে অবশ্য আমার সাথেই থাকবে, সেটা জানাতেই এতগুলো কথা বললাম তোমায়। নিতাই বুঝে পায় না কি বলবে। ডুবন্ত মানুষের মতন মুখ করে তাকায় ফণির দিকে। তবে ঘোষালের পরের প্রশ্নটা ওর হালকা সস্তার নেশা ছুটিয়ে দিয়ে ওকে কার্যত বোবা করে দেয়। বৌঠানের চোখের দিকে শেষ কবে তাকিয়েছ তুমি? মানে? মানে চোখের মনির উপর একটা কুচকুচে কালো পর্দা পড়েছে, দেখেছ? আলাদা করে
চোখের মণির রং নয় সেটা। বৌঠানের চোখের মণি বোধহয় হালকা বাদামি, তাই না? নিতাই এবার সম্মতিসূচক মাথা নাড়ে কোনো রকমে। মনে করতে পারে না নিজের সহধর্মিনীর চোখের মণির রং। অখণ্ড নৈঃশব্দ যেন ছাপিয়ে ওঠে রাতের আওয়াজকে। কুপির সামান্য আলোয় দেওয়ালে দুটো কম্পিত ছায়া ক্রমশ প্রকাণ্ড হয়ে ওঠে। কি ভাবছো ওস্তাদ? এবার কি করবে গো? পটল ভয়ে ভয়ে প্রশ্ন করে এবার। ওস্তাদ উত্তর দেয় না, নীরবে রোগিণীর কবজি ধরে স্থির হয়ে বসে থাকে। এতক্ষণ একটা পুরনো ট্যাগ খড়ি নিয়ে মাঝে মাঝে দেখছিল, এবার সেটাকে ঝোলায় পুরে কবজিটা ছাড়তেই দৃশ্যতই নিথর হাতটা লুটিয়ে পড়ে মেঝে। পটলের মুখ থেকে একটা অস্ফুট ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসে। দরজাটা বন্ধ আছে? পটলকে তাড়াতাড়ি চাপা গলায় প্রশ্ন করে ওস্তাদ। হ্যাঁ, কিন্তু দরজার ওপারে বাড়ির লোকেরা তো অপেক্ষা করছে, তার কি করবে? অত টাকা পয়সা, শীতে আলো চাল, দুবেলার খোরা কি? চুপ, একদম চুপ, আমায় ভাবতে দে। পটল তাও বিড়বিড় করতে থাকে। আমি কিন্তু পেট তোমায় দেখেই বলেছিলাম, গায়ে একেবারে রক্তই নেই বউটার। চোখের তলাগুলো, জিভ, নখের কোণ সব সাদা ধপধপ করতিছে। সবে সবে বাচ্চা হয়েছে, তার মধ্যে হাঁপির টান। কিন্তু এমনি। ওর কথা শেষ হওয়ার আগেই হাতে হ্যাঁচকা টান পড়ে একটা। অবাক হয়ে দেখে এর মধ্যেই ওস্তাদ ঘরের জানলার করাত হাতে করে বেঁকিয়ে ফেলেছে, মোটামুটি একটা মানুষ করে যাওয়ার মতন। প্রথমে সেখান দিয়ে চাল আর আনাজ ভর্তি সিঁধের মোচকাগুলো একটা একটা করে ফেলে দেয়। তারপর দুজনে জানলা টপকে বেরিয়ে আদিগন্ত ধান ক্ষেত ধরে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতেই পটল বলে, তুমি লোহা দেখাতে পারো ওস্তাদ? আরে গরুর কাছে অত মুগুর ভেজেছে কি এমনি এমনি? সব সময় মন্তরে কাজ হয় না, বুঝলি? মাঝে মাঝে মাথার সাথে গায়ের জোরও কাজে লাগে। পটল উত্তর দেয় না। খানিক পর দৌড় থামিয়ে মাঠের মাঝখানে একটা পরিত্যক্ত চালায় দম নিতে দাঁড়ায় দুজনে। ও এবার একটু ইতস্তত করে ওস্তাদকে বলে, জানো, পরশু হাটের দশকর্মা ভান্ডারে কালাচাঁদের সাথে দেখা হয়েছিল। কে? ওই যে গো, তোমাদের বদরপুরের শ্বশুর বাড়ি। আরো লস্করের জামাই? হ্যাঁ হ্যাঁ। তো তেমন কিছুই না, বলছিল তোমায় চেনে, গায়ে নাকি তোমার পরিবার আছে, ঘর জমি জিরে গোয়াল, তাও নাকি তোমায় সেখানে ঢুকতে দেয় না। এসব জেনে হবেটা কি? তুই কি বলতে চাস? না না, আমি আর কি বলবো। দেখ পটলা, একটা সাফ কথা শুনে রাখ, পোষালে থাক, না পোষালে দূর হ। লোকের বাড়িতে ফাই ফরমাস খেটে যেমন চালাচ্ছিলি সেরকম চালাগে যা। এই দুবেলার বিনি পয়সায় খাবার দাবার, তার উপর এত মাগনা পয়সা করি তোর বোধহয় ভাল লাগছে না। হাটে কে কি বলল সে নিয়ে ভাবার সময় আমার নেই। এখানের পাট ঘুচলো, এখন আমায় নতুন জায়গা খুঁজতে হবে। বলে এগিয়ে গিয়ে হনহনিয়ে হাঁটতে শুরু করে ওস্তাদ। পটল পিছন পিছন যেতে যেতে জিগায়, আর এরা যদি খুঁজে পেয়ে যায়? নাক দিয়ে আবার একটা অবজ্ঞাসূচক আওয়াজ করে ঘোষাল বলে, হাহ, আমায় ধরবে সে মনুষ্য এখনো জন্মায়নি। এবার ক্ষেতের দিকচক্রবালে কুঝিকঝিক আওয়াজ আসে। হাঁটা ছেড়ে সেদিক পানে দৌড় লাগায় দুজন। শোন, তুই আমার সাথে এখন থাকিস না, একসাথে থাকলে বিপদ। ধান ক্ষেত ক্রমে শেষ হয়ে আসছে। পটল কাতর স্বরে বলে পিছন থেকে, রাগ করলে ওস্তাদ, আমি ওদের কথায় মোটে কান দিইনি গো, বিশ্বাস করো মা কালীর দিব্যি। লাগলে তোকে ডেকে নেব, ততদিন নাদুর সাথে একটু যোগাযোগ রাখিস। বলে একটা চালের বোঁচকা পটলের দিকে ছুঁড়ে দেয় ওস্তাদ। সেটা নিপুণভাবে লুফে নিতে নিতে পটল বলে, তুমি থাকবে কোথায়? সাবধানে যেও কিন্তু ওস্তাদ। চিন্তা নেই, বামুন মানুষ, ঠিক ঠাঁই জুটে যাবে কোথাও একটা।
এবার পিছন ঘুরে মাথা সমান উঁচু ঘাসের খেতে ঢুকে অদৃশ্য হয়ে যায় ফণী ঘোষাল। পটল দাঁড়িয়ে থেকে কি যেন ভাবে খানিকক্ষণ, তারপর এলোমেলো হাঁটা লাগায় আলপথ ধরে। শরীর খারাপের কারণেই হোক বা অন্য কোনো কারণে সুমিতা ইদানিং বড্ড গুম মেরে গেছে। আগের মতন হাসে না, গুনগুন করে গান গায় না, সন্ধেবেলা চুল বাঁধে না, সারাক্ষণ শুয়েই থাকে। নিতাইয়ের সাথে মেরে কেটে দিনে 2-3খানা কথা হয় কিনা সন্দেহ। ঘরে শোবার তক্তপোষও আলাদা হয়েছে অনেক। এদিকে ফণী ঘোষাল বাড়ির মধ্যে ঢোকে না ঠিকই, তবে নজরদারি করে সব ব্যাপারেই, আর সেটাই অপছন্দ নিতাইয়ের। লোকটা বড্ড গায়ে পড়া আর চালাক চতুর, তার উপর কথাবার্তা মিষ্টি মিষ্টি বলে সন্দেহটা আরো বেশি হয়। অনেক চিন্তাভাবনা করে একদিন খাঁদু মল্লিকের কাছে গেল নিতাই। খাঁদুদাও ট্রেনের হকার, তবে অনেক পুরনো, লাইনের লোক। খাঁদুর ঝাল মটর ঘুগনি এই লাইনে বিখ্যাত। দুপুর দুপুর গেল নিতাই। ওই সময়টা খালি থাকে খাঁদুদা, ও জানে। খাঁদু সব শুনে বলল, ফণী ঘোষাল? বাপের জন্মে ওই নামে কোনো হকার ছিল না, অন্তত এই লাইনে। আমি লিখে দিতে পারিনি, তাই ও ঢাও দিয়ে দিচ্ছে। সে তো আমিও জানি খাঁদুদা, কিন্তু লোকটা যে বুজরুক সেটা হাতে নাতে ধরবো কি করে? তার আগে বলো তোমার আক্কেলখানে কি? জানা নেই শোনা নেই, এই যে উটকো লোককে একেবারে নিজের বাড়িতে এনে তুললে। দিনকাল ভালো নয়, আর ওপর বৌমা অসুস্থ হলেও একজন সমর্থ বউ তো, সারাদিন একা থাকে। একটা বিপদ হতি কতক্ষণ বলো দেখি। নিতাইয়ের মুখটা এবার কাঁচুমাচু হয়ে যায়। খাঁদুদা মুখে একটা বিচিক আওয়াজ করে উঠে পড়ে। হামানদিস্তায় ভাজা মশলা গুঁড়ো করতে করতে বলে, ঠিক আছে, এখন ঘর যাও। আমি না একবার খোঁজ লাগাচ্ছি, তুমি তাও যত তাড়াতাড়ি সম্ভব আপদ বিদায় করো। আর বৌমাকে শহরে নিয়ে গিয়ে ভালো করে সাহেব ডাক্তার দেখাও। নিতাই হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসে, আর মোড়ের বটতলাতেই দেখা হয়ে যায় অনাহুত অতিথির সাথে। সেও কেন জানি উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে আসছে। নিতাই সামান্য খুশি হয়ে বলে, চললে নাকি? বাক্স ব্যাটরা কই? মানে? না না, আরে আমার সাগরেদটি এসে দাঁড়িয়ে আছে স্টেশনে, তাকে আনতে যাচ্ছি। সাগরেদ? আরে তোমায় বললাম যে পুজোর জন্য জোগাড়ে লাগবে একজন। পরশু সকাল থেকে ভালো তিথি পড়েছে, সন্ধ্যের পর থেকে অমাবস্যা পড়বে। একবারটি শেষ চেষ্টা করে দেখবো বৌঠানের জন্য, বুঝলে? তুমি কি বাড়ি চললে? আমি এগোই কেমন? সন্ধে আবার দেখা হচ্ছে। রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে নিজের হাত নিজেরই কামড়াতে ইচ্ছে করে নিতাইয়ের। মুখের ওপর না বলতে না পারার যে কি জ্বালা, সেটা সে এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিজের ওপর বিরক্তিতে মাথা গরম হয়ে যায়। দুমদাম করে বাকি পথটুকু হেঁটে বাড়িতে ঢোকে। ওর বাড়িটা পাড়ার একটু বাইরে, তাই মোড় থেকে হেঁটে আসতে একটু সময় লাগে। সদর দরজা আলগা ভেজানো ছিল, দড়াম করে খুলে ভেতরে ঢোকে ও। আর ওকে অবাক করে দিয়ে সুমিতা দ্রুত পদে হেঁটে তাওয়া থেকে ঘরে চলে যায়। পায়ের কোচ অব্দি লম্বা রুক্ষ চুল, পরনে এলোমেলো শাড়ি। ব্যাপারটা এতটাই ক্ষিপ্র ও আকস্মিক যে নিতাইয়ের মুখে কোনো কথা জোগায় না। তবে কি ওর শরীর ভালো হয়ে গেছে? নইলে এত দ্রুত পদে হেঁটে গেল কিভাবে? ওর তো এখন 2 পা হাঁটতেই হাঁপ ধরে। তবে কি ও ভুল দেখল? খাঁ খাঁ দুপুর রোদে হেঁটে এসে কি তবে চোখে ধাঁধা লাগলো ওর? ব্যাপারটা যাচাই করতে নিজের শোবার ঘরে ঢোকে নিতাই। যথারীতি কোমর অবধি চাপা টেনে সুমি ঘুমোচ্ছে। গলার কাছটা ছুঁল আলতো। গরম, হালকা জ্বর। নাকের কাছে শ্বাস প্রশ্বাস যথারীতি ক্ষীণ। মোটের ওপর রোজ যা দেখে তাই, কোনো হেরফের নেই। মাথায় হাত ছোঁয়াতে সুমি ঘোলাটে চোখ খুলে ওকে একবার দেখে আবার ওপাশ ফিরে শুয়ে পড়ে। আকাশ পাতাল ভেবেও নিতাই ব্যাপারটার তল পায় না। না, বোধহয় মাথাটাই বিগড়ে গেছে ওর এই এত ঝামেলায়।
ও ঠিক করে ফণি সাগরেদ নিয়ে ফিরলেই কথা বলবে এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাওয়ার জন্যে। আজ একটা এসপার নয় ওসপার। এসব আবার কি বানিয়েছ গো ওস্তাদ? পটল ঘরে ঢুকেই থ হয়ে যায় একেবারে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখে, তারপর ঘুরে বলে, কেমন পুজোর জোগাড়? কি হয়েছে এখানে এদের? ফণি মেঝের একদিকটা খালি করছিল, সেদিকে পটল শোপে বলে। উত্তরে একবার মুখ তুলে তাকায় শুধু। এবারে এদের কি বলেছ শুনি? ও জানা বুদ্ধি, ছেড়ে কাশো দেখি। সেই স্টেশন থেকে মুখ বুজে আছো। তুই হরিশপুরের নাম শুনেছিস? আচমকা এবার প্রশ্ন করে ঘোষাল। না তো। হ্যাঁ মানে হ্যাঁ বোধ হয়। কেন গো? গত বছর শেষবার তোর সাথে দেখা হবার পর অনেক এতল বেতল ঘুরে পৌঁছেছিলাম সেখানে। ভালো জায়গা, মোটামুটি বাজার হাট আছে, ক্ষেত খামার ফসলে ভর্তি। বামুন মানুষ বলে চাল ডাল কলাটা মূলোটা ঠিক জুটে যাচ্ছিল। আমার রোজের হিসাব তো তুই জানিসই। রাতের দিকে শ্মশানের আশপাশেই থাকি, আর দিনের বেলা হয় মন্দিরের দাওয়ায়, নইলে কোনো চণ্ডী মণ্ডপে তোফা কেটে যায়। ভিক্ষে হোক বা পয়সা সবই জুটেও যায় টুকটাক। ওস্তাদ থামে খানিক, তারপর আবার বলে, একদিন চণ্ডী মণ্ডপে সন্ধ্যেবেলা সব বুড়োদের আড্ডা বসেছে। বাইরে জোর বৃষ্টি পড়ছে বলে আমি আর সেদিন কোথাও বেরোইনি। বিকেল বিকেল খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চাপা মুড়ি দিয়ে পড়ে আছি মন্দিরের এক কোণে। চোখ লেগে এসেছিল, হঠাৎ চটকা ভেঙে গেল জোর তর্কাতর্কিতে। শুনি এক বুড়ো আরেক বুড়োকে বলছে, না না গজপতি, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। বিপিন বড় ভালো লোক, ধুমধাম করে অত লোক খাইয়ে একমাত্র মেয়ের বিয়ে দিল কোন ভিন গায়ে, আর এখন সে মেয়ে মর যেন একবার খোঁজটুকুও নেবে না। না, এত পাষাণ মনের বাপ আমাদের বিপিন নয়। আমি তাকে বহুদিন ধরে চিনি। তাহলে আর বলছি কি, এ একেবারে ঘোড়ার মুখের খবর। বিশেষ না হয় কাল তো হাটবার, এবার হরেনের ভাইরা ভাইয়ের দোকানে গিয়ে নিজেই তাকে জিগিয়ে নেবেন। তার দেশের বাড়ি সেখানে। বিপিনের একমাত্র আদরের জামাই যে কি হাঁড়ির হাত, তার মুখেই শুনবে নয়। সে কি হে, বিপিনের তো টাকা কড়ি কম নেই, সব জেনে শুনেও কিছু করছে না, অথচ সে তো মেয়ে অন্তপ্রাণ। মেয়ে অন্তপ্রাণী যদি হবে তাহলে অত দূরে মেয়ের বিয়ে দিলে কেন? আর বিয়ের পর মেয়ে জামাইয়ের একবারও খবর নেয় না কেন? বিপিনের ওরকম ঝকঝকে পাকা বাড়ি, আর তার জামাই কিনা ট্রেনের হকার। বাবের জন্মে এমন শুনেছে কেউ? ভর্তি ঘর থেকে মেয়ে আনলে ঠিক আছে, কিন্তু ভর্তি ঘরে মেয়েকে দেয়। আরে তুমি জানছো কি করে খবর নেয় কিনা? তোমায় বলে নেবে নাকি? আচ্ছা, সব ঠিক আছে, আমাদের লুকিয়ে লুকিয়ে না হয় ওর মেয়ে জামাই আসা যাওয়া করে এই গায়ে। কিন্তু বিপিনের গুপ্তধনের খবরটা, এটাও ধাওয়া যাবা। এটার কি হলো? হাসালে গজপতি, তোমরা পারো বটে। 20 বছরের বেশি হয়ে গেল সেই গপ্পের, এখনো তাকেই ধরে বসে আছো। ওই মাতাল হরেকৃষ্ণ নেচার ঘোরে কি দেখতে কি দেখেছিল, সে নিজে কবে মরে ভূত হয়ে গেছে, আর তোমরা সেই নিয়ে কি গো নগেন বিষ্টু, তোমরা বলো কিছু? এর তো মনে হয় মাথা গেছে, ভুলভাল বকছে। আমার মাথা গেছে? তাহলে শুনে রাখুন, বিপিন শুধু ওই গুপ্তধনের ভাগ দেবে না বলেই নিজের একমাত্র মেয়ে জামাইয়ের সঙ্গে যোগাযোগ রাখে না, এ আমার স্থির বিশ্বাস। নইলে রাতারাতি পাকা বাড়ি তোলে কি করে? গায়ে সবাই জানে কথা, নিজে দেখুন প্রত্যেককে। রাতারাতি বাড়ি তোলেনি, হ্যাঁ বাঁজা জমি থেকে ফসল তুলেছে, সেটা অবশ্য ঠিক। আর আমাদের কাছে জমির থেকে বড় সম্পদ কি আছে হে? এ তো চিরকাল আমাদের বাপ পিতামরাও বলে গেছে। তা বলে গুপ্তধন? তুমি হিংসে থেকে এসব অসৈরন কথা বলছো গজপতি। যাকে, আমি তোমার সাথে এখন এসব তর্কাতর্কি করতে রাজি নই। বিপিনের মেয়ে যদি সত্যি অসুস্থ হয়ে থাকে,
এই খবরটা থেকে এখনই দেওয়া দরকার। আমি বরং যাই, বৃষ্টি ধরে এসেছে। কথাগুলো শান্ত কণ্ঠে বলে বুড়ো লোকটা সেখান থেকে চলে গেল। আর আমি সেই রাতেই ঠিক করলাম এই ব্যাপারটার খবর নিতেই হবে। একটানা কথা বলে এতক্ষণে একটু দম নিতে থামে ফণী ঘোষাল। পটল আগ্রহ ভরে শুধোয়, তারপর সেই গুপ্তধন পেলে নাকি ওস্তাদ? আহা, পুরোটা শেষ হয়নি। কথাটা শেষ হওয়ার আগেই ঘরের দরজায় ধাক্কা পড়ে জোরদার। বাইরে নিতাইয়ের রাগী গলা, এই দরজা খোলো, তোমরা বাইরে বেরো, এখনই বেরো বলছি। যদিও ভেতরে দুজনে চাপা গলাতেই কথা বলছিল, তাও একবার চোখাচোখি করে বেরিয়ে আসে তড়িঘড়ি। দরজা খুলে ঘোষাল বলে, কি হলো নেতাই, বৌঠানের কি শরীরটা খারাপ? এভাবে হল্লা করছো কেন? তোমরা দুজনেই বেরো এখনই আমার বাড়ি থেকে, এক্ষুনি, নইলে আমি কিন্তু পাড়ার লোক ডাকবো, এই বলে দিলাম। নিতাই রীতিমতো ফুঁসছে ঘরের বাইরে দাওয়ায় দাঁড়িয়ে। পটল এর আগে দেখেনি নিতাইকে, তাই চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে। ঘোষাল আবার বলে, আহা, সে না হয় চলে যাব, সে আর এমন কি বড় ব্যাপার, কিন্তু তুমি আগে শান্ত হও দেখি। ভেতর ঘরে বৌঠান ঘুমোচ্ছে, উঠে পড়লে আবার ব্যস্ত হয়ে পড়বে। সে আমার বউ, আমি বুঝবো, তোমরা কাটো তো এখন। যত সব হাতুড়ে বুজরুকের দল কোত্থেকে আমার ঘাড়ে এসে জুটেছে, আপদের দল কোথাকার। তাই নাকি? আচ্ছা, তাহলে 2-4 জন পাড়ার লোকজনকে ডাকো না হয়, তাদেরকে জিগিয়ে দেখি একটু। দিনের পর দিন বাড়িতে অসুস্থ বউ ফেলে তুমি সন্ধে হলেই বাগদি পাড়ায় ঘুরঘুর কেন করো? আর কেনই বা বৌঠানকে শুধু এক গাদা শেকড় বাকড় পরিয়ে রেখে দিয়েছ শহরের বড় ডাক্তার না দেখিয়ে? শ্বশুর বাড়ির ধারে কাছে যে তুমি দিনের আলোয় অন্তত ঘেঁষো না, সে খবর আমার কাছে আছে। কে নেতাই চাঁদ, ডাকো দেখি কাকে ডাকবে, যদি কিছু উত্তর দিতে পারে তারা। জোঁকের মুখে নুন পড়ল যেন। কেমন জড়সড় হয়ে গিয়ে আস্তে আস্তে দাওয়ার এক পাশে বসে পড়ল নিতাই। ওরা দুজন যদিও দাঁড়িয়ে থাকে চুপচাপ। খানিক বাদে মুখ তুলে ভাঙা গলায় নিতাই বলে, শ্বশুর বাড়িতে গেছিলাম একবার সন্ধ্যের দিকে, রাতটুকু থাকতেও বললো না, সোজা দরজা দেখিয়ে দিল। সোজা বলেই দিল বিয়ে হয়ে যাওয়ার পর তারা আর কোনো ঝামেলাই নাই। আর জড়িবুটির হকার আমি, শিকড় বাকড় ছাড়া বউকে আর কি পড়াবো বলতো? আর বাগদি পাড়াতেও জড়িবুটি আনতে যাই। আবার মুখ নামিয়ে নেয় নিতাই। এবার সুর নরম করে ফণী। এগিয়ে গিয়ে দাওয়ায় বসে পড়ে ওর পাশে। আহা, সে কি আর আমি জানি না? আমরা হলাম গে পুরুষ মানুষ, শরীর বলেও তো একটা জিনিস আছে নাকি? আরে আমিও তো তোমার ভালোর জন্যই বলছি পুজোটা করার জন্য। বিশেষ না হয় একবার জিজ্ঞেস করে দেখো এই পটলাকে। লোক দিয়ে খবর পাঠিয়ে কত দূর থেকে ওকে ডেকে এনেছি আমি, আর তুমি খামোখা ভয় পাচ্ছ কেন বলো তো? টাকা পয়সা তো চাইনি আমি তোমার থেকে। কাল আর পরশুর মধ্যে তিথিটা খুবই প্রশস্ত, বুঝলে? এত চিন্তা করো না তুমি, বউটান ভালো হয়ে যাবে। নিতাই উত্তর দেয় না, একভাবেই বসে থাকে। ঘোষালি আবার গলা খাঁকড়িয়ে বলে, আমরা একটু হাটের দিকটায় যাচ্ছি, বুঝলে, পুজোর কয়েকটা জিনিস কিনতে। বাড়ির বাইরে বেরিয়েই পটল বলে, ওস্তাদ, লোকটার পায়ের কাছে অতগুলো কালশিটে কিসের গো? তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, বৌঠান রোজ মাঝরাত্রিরে ঘর থেকে বেরিয়ে গিয়ে করে কি? হরিকেষ্ট নাগাল পাইনি আমি। সে মদ খেয়ে ইহলোক ছেড়েছে আগেই, তবে তার ছেলে প্রাণকেষ্টকে ঠিক খুঁজে বার করেছিলাম। লণ্ঠনের আলোটা কমিয়ে দিয়ে শুয়ে পড়তে পড়তে বলে ঘোষাল, সে কি বললে? বলবে আর কি, বাপের মুখ উজ্জ্বল করে সে আরো বড় মাতাল। বেলা 12টাতেই ব্যাটার বাহ্যজ্ঞান প্রায় নেই, তাও হিক্কা তুলতে তুলতে অনেক কষ্টে মনে করে বলল,
বাবা ঠেক থেকে ফিরছিল অনেক রাত করে। বিপিন কাকাও নাকি সেই অনেক রাতে ফিরছিল ক্ষেতের দিক থেকে। হাতে ছোট পুঁটলা ছিল একটা, ওই ওতেই ছিল গুপ্তধর। সবাই জানে তো। কাকা সবাইকে মিথ্যে বলেছে। তারপর প্রচুর পয়সা হলো। আমি চাইতে গেছিলাম, দেয়নি কিছু। একটা ফুটো পয়সা দেয়নি, কিছু দেয়নি। আমি গাঁয়ের আরো এদিক ওদিক জিজ্ঞেস করে দেখলাম সবার মোটামুটি বক্তব্য কম বেশি একই। সেখান থেকে নিতাইয়েরও যাবতীয় খবর পেলাম। আর বিপিন নাকি ইদানিং খানিক কৃপণ হয়েছে। আর এই গুপ্তধনের রটনা থেকে তার বাড়িতে নাকি মাঝে মাঝেই হামলা হয়, তাই সেখানে নাকি কি সব পাহারারও ব্যবস্থা আছে। সবই কানাঘুষো যদিও। বিপিন মণ্ডলের বাড়ির আশপাশটা ঘুরে দেখে সেরকম কিছু আলাদা পেলাম না। তখনই ঠিক করলাম, বিপিন যদি সত্যি মেয়ে অন্তঃপ্রাণ হয় তাহলে তাকে এখানে আসতেই হবে। তারপর নিতাইকে সরিয়ে কোনো মতে অসুস্থ মেয়েকে নিয়ে বিপিন মণ্ডলের বাড়ি কায়দা করে ঢুকে পড়তে পারলেই কেল্লা ফতে। গুপ্তধন? চুপ! আসল উদ্দেশ্য এটাই ছিল। আর এখানে স্টেশনে এসে নামতেই কপাল জোরে নিতাইয়ের দেখাও পেয়ে গেলাম। চেহারাটা অবশ্য খানিকটা বিস্তারিত হরিশপুরে শুনেই এসেছিলাম। আসল মানে? তারপর কি হলো? এখানে এসে দেখলাম অনেকগুলো গন্ডগোল। সেটা আজ আমিও দেখলাম গো ওস্তাদ। না, ওই কালশিটেগুলো আমিও দেখেছি। সেটা কোথাও পড়ে গিয়েও হয়ে থাকতে পারে হয়তো। কিন্তু বৌঠানের চোখের মনির রং মাঝে মাঝেই বদলায় রে পটলা। বাদামি হয়, আবার কখনো ঘন কালো। আর সবচেয়ে বড় গোলমালটা আমি আগেই দেখেছিলাম। কেউ দিনের পর দিন বিছানায় পড়ে থাকলে তার পা দুর্বল হয়ে যায়, উঠতে গেলে মাথা ভারী থাকে। কিন্তু বৌঠানের পায়ের গড়ন বেশ সতেজ। তারপর ধর এখানে এসে দিন দুয়েকের মাথায় একদিন বাহ্য করতে উঠে বাইরে বেরিয়ে দেখি সদরের দরজাটা অল্প খোলা। আমি ঠাউর করতে এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ দেখি তীর বেগে বৌঠান ঘরে ঢুকে দরজা দিয়ে দিলে। তারপর থেকে কতবার চেষ্টা করেছি লুকিয়ে পিছু নেবার, কিছুতেই ধরতে পারি না। হয় খানিক দূর গিয়ে পথ হারিয়ে যায় বারবার, নয় আমি ফেরার আগেই বৌঠান ফিরে আসে। আমার চোখকে ফাঁকি দেবে এমন মনীষী যে আছে, তাও আবার একটা মেয়ে ছেলে, সে আমি স্বপ্নেও ভাবিনি রে পটলা। বিশ্বাস করবি না, তীর বেগে দৌড়য় একেবারে। ওস্তাদের একটানা কথা শুনতে শুনতে পটলের কখন যে চোখ লেগে গেছে ও নিজেও জানে না। ঘুমটা হঠাৎ ভাঙল রাতে। চোখ খুলে বুঝল গলার কাছে কিরম একটা অস্বস্তি হওয়ার কারণে ঘুমটা ভেঙেছে। চারপাশ অস্বাভাবিক চুপচাপ। ঘরে সামান্য লণ্ঠনের চাপা আলো জ্বলছে, নিভে যাবে ভোরের আগেই। ওপাশে একটু দূরে মাটিতে ওস্তাদ অকাতরে ঘুমোচ্ছে। নিঃশ্বাসের খুব হালকা শব্দ আসছে। অস্বস্তিটা বাড়ছে। একটু জল খেতে ওঠে পটল। মেঝের অন্যদিকে এক গাদা চিত্তির ভিত্তির আঁক কেটে কালকের পুজোর জোগাড় করা। সবই ভাঁওতাবাজি ওগুলো, লোক দেখানি। পটল জানে ওই যে মাঝখানের সবজে মার্কা গুঁড়োটা, ওটা একদম শেষে হোমের আগুনে দেয় ওস্তাদ। গলগলিয়ে সাদা ধোঁয়া বেরোয়। তার মিনিট দুয়েকের মধ্যে আশেপাশের সব লোক ঝিমিয়ে পড়ে, আর মিনিট পাঁচেকে সব অঘোর ঘুম। তখন সব লুটে পুটে নিয়ে থাঁ। ওরা দুজন অবশ্য হোমের আগেই মুখে মাথায় ভালো করে গামছা বেঁধে নেয়। আগুনের তাতে কষ্ট হচ্ছে ভেবে লোকজন অতটা সন্দেহ করে না। বাকি তো ওস্তাদের ভড়ং আর অংবং চং মন্তর আছেই। জল খেতে গিয়ে পটল দেখে
ঘরের একপাশে একটা মাত্র জানলা, সেটাও বন্ধ। উফ, ওই জন্যই এত গরম করছে, গলা শুকিয়ে যাচ্ছে। গিয়ে হাত বাড়িয়ে জানলাটা খুলে দেয়। শিরশিরে ঠান্ডা হাওয়া বইছে বাইরে। ঘরের পিছন দিক বোধহয় এটা। বাইরে একটা ঝাঁকড়া গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ওপরে আকাশের সামান্য আলো আসছে খালি। চোখ ডোলে আবার শুতে চলে যায় পটল। কাল হচ্ছে আসল কাজ। এই 1 বছর অনেক ঘুরেছে ও, বার কয়েক গুরু বদলেছে, বিদ্যে শিখেছে কিছু কিছু, আর পেয়েছে একটা জিনিস। সেটা কাল সকালে উঠে ওস্তাদকে দেখাবে। নির্ঘাত চমকে যাবে ঘোষাল। সবসময় এরকম অবচ্ছেদ্যা করবে না আর ওকে। ভাবতে ভাবতে ঘুমের অতলে তলিয়ে যায় পটল। জানতেও পারে না জানলার বাইরে একটা ছায়া স্যাঁত করে সরে গেল নিমেষে। কি এটা? জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে তাচ্ছিল্য ভরে প্রশ্ন করে ঘোষাল। হাতল সমেত ছোড়ার ফলা সাইজের একটা জিনিস মরচে পড়ে কালচে মেরে গেছে। হাতলটাও আবার ভাঙা। খুব ভালো করে দেখলে বোঝা যায় তাতে এককালে কিছু একটা লেখা ছিল। ঘষা খেয়ে উঠে গেছে। পেলি গোদ দিয়ে জিনিসটা? তেমন দামিও তো লাগছে না কিছু। পাতি লোহা, মরচে ধরে গেছে। তোর এই হাত সাফের দোষটার গেল না রে পটলা। পটল খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ইতস্তত করে বলে, করিমগঞ্জে গেছিলাম কিছু কাজের আশায়। তুমি তো দিব্যি আমায় মাঝপথে ছেড়ে দিয়ে পালালে। সেখানেই দেখা হয়েছিল মাধব শাস্ত্রীর এক চেলার সাথে। নাক দিয়ে ওর মার্কা মারা অবজ্ঞাসূচক আওয়াজটা করে ঘোষাল। পটল আহত চোখে তাকায় ওস্তাদের দিকে। আমি সত্যি বলছি গো ওস্তাদ, মাকতালির দিব্যি। হাসালি পটলা, তুই বলতে চাইছিস মাধব শাস্ত্রী মানে করিমগঞ্জ, বিবিরহাট আর ঝিকরগাছি, এই 3 গায়ের লোকজন যার নাম শুনলেই কাঁপে, তুই আবার নাকি খুঁজে পেয়েছিস তার চেলাকে? তুই যেমন গাধা আমার জানা ছিল না। মাধব শাস্ত্রীর যে কোনো চেলা চামুন্ডা নেই তুই জানিস না? ও একাই সবকিছু, আর ওর লোক সমাজে খুব একটা আসেও না। যত সব তোরা আজগুবি কথা। সে কথা না বললেই তো পারো যে মাধব শাস্ত্রী এসে তোমার এই ভরঙের ব্যবসাকে লাটে তুলেছে। তুমি তাই তাকে দু চোখে দেখতে পারো না। তার নামে যা ইচ্ছে তাই রটিয়ে বেড়াও সুযোগ পেলে। জানি, সবই জানি। এইবার ফুঁসে উঠেছে পটল। উত্তরে একটা নিষ্ঠুর ভাব ফুটে ওঠে ঘোষালের মুখে। অল্প হেসে মরচে ধরা ছোড়ার ফলাটা ওকে ফিরিয়ে দিয়ে বলে, এর জবাবটা আমি তোকে সময় মতো দেব, আজ নয়, এখন নয়। চল, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, উপাচারগুলো গুছিয়ে নে। আমি গিয়ে আসন আচমন শুরু করি। নিতাইয়ের ভাবগতিক সকাল থেকে ভালো ঠেকতেছে না। সেরকম বেগরবাই দেখলে এখানকার পাটও তুলতে হবে। কিন্তু এতদিনকার পরিশ্রমে পণ্ড হতে দেব না। সে তুই আমার সাথে থাকিস বা না থাকিস। শেষের কথাগুলো বেশ রূঢ়ভাবে বলে হনহনিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় ফণী ঘোষাল। পটল খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে ফলাটা ঢুকিয়ে নেয় কাঁধের ছোলায়। তারপর সব জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে আসে উঠোনে। বেলা গড়িয়েছে কিছুটা। বাইরের ছোট উঠোনে বিশাল আয়োজন। অবশ্য ওরা দুজনে মিলেই করেছে সেই কাকভোর থেকে উঠে। আজকের দিনটা বড্ড মেঘলা, চারিদিকে আলো আঁধারি হয়ে আছে। ঘোষাল এখন কুশাসনে বসে উচ্চস্বরে সংস্কৃত মন্ত্র আওড়াচ্ছে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম। পটল গিয়ে পাশে দাঁড়ায়। খানিক বাদেই নিতাই গোমড়া মুখে সুমিতাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। সুমিতা যেন আজ আরো দুর্বল, হাঁটতে প্রায় পারছে না। পরনে সুতির শাড়ি, কপাল অবধি তার ঘোমটা টানা। নিতাই তাকে ধরে ধরে এনে কোন রকমে বসিয়ে দেয় আসনে, নিজেও পাশে বসে।
ঘোষাল আগেই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে দুজনকে। তারপর আবার একটানা মন্ত্রপাঠ শুরু করে। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। ঘণ্টা দুয়েক এইভাবে কাটার পর পড়ন্ত বেলায় হোম শুরু হয়। আহুতি দেবার পর আগুন একটু বাড়তেই আগুনের তাপে সুমিতা আসনে বসেই খানিক যেন নেতিয়ে পড়ে। ঘোষাল মন্ত্রপাঠ থামিয়ে চোখ দিয়ে ইশারা করে পটলকে যে কি হয়েছে দেখতে। পটল কিছুটা অপ্রস্তুতভাবে সুমিতার কাছাকাছি যেতেই নিতাই আর ধৈর্য রাখতে না পেরে চিৎকার করতে করতে অস্থিরভাবে আসন থেকে উঠে পড়ে। এই আর এক পাও এগোবে না, তোমরা বেরো তো এখনই বাড়ি থেকে, বেরো এক্ষুনি। পটল দেখে ওস্তাদ স্থিরভাবে বসে আছে আসনে, চোখ বন্ধ। নিতাই এবার তেড়ে যায় ঘোষালকে লক্ষ্য করে। কি হলো, কথাটা কানে গেল না? তোমরা ভালোই ভালোই যাবে না ঘাড় ধাক্কা দিয়ে বার করব? ঘোষাল খুব শান্তভাবে চোখ খোলে, তারপর ঠান্ডা গলায় নিতাইকে বলে, মন্ত্রপাঠের সময় তো মাঝপথে আমি কিছুতেই আসন ছেড়ে উঠতে পারবো না। গুরুর বারণ, সংকল্প হয়ে গেছে বৌঠানের নামে। তবে বৌঠানের যদি শরীরটা খারাপ লাগে তাহলে খানিকক্ষণ না হয় অপেক্ষা করতে পারি। গুরু? কে তোমার গুরু? তুমি যে কত বড় জোচ্চোর তার খবর আমি খাঁতুদার কাছ থেকে কালকেই পেয়েছি। আর আমার বাড়িতে আমি কি করব, কোথায় যাব, তাহলে তোমার গিয়ে ঠকবাজ বুজরুক একটা, বেরো এক্ষুনি। নিতাই এবার রীতিমতো স্থান কাল ভুলে চিৎকার করতে থাকে। পটল মনে মনে তৈরি হয়ে নেয় যে কোনো মুহূর্তে ছুট লাগাবার জন্যে। ঘোষাল কিন্তু নিজের সিদ্ধান্ত ও আসনে অটল। ঠিক সেই মুহূর্তেই সুমিতার ঘোমটার তলা থেকে একটা বিজাতীয় গোঙানির মতো আওয়াজ ভেসে আসে। তাতে তিনজনেই চমকে সেদিকে তাকায়। সম্বিত ফিরতে মুহূর্ত পরেই নিতাই উৎভ্রান্তের মতো ছুটে যায় সুমির আসনের দিকে। গিয়ে ছুঁয়ে বুঝতে পারে ঘোমটার তলায় সুমিতা অচৈতন্য, কিন্তু ওর শরীরটা প্রবলভাবে কাঁপছে। হঠাৎ একটা গাছ ভাঙার মতো মড়মড় আওয়াজ হয় কোথাও। চারিদিকে তাকাতে গিয়ে নিতাই যা দেখে তাতে ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। সুমিতার পায়ের তলা থেকে অনেকগুলো মোটা মোটা কুচকুচে কালো লোমশ শিকড় বেরিয়ে সেগুলো দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে ঘোষালের আসনের দিকে। নিতাই যেন ওর চোখকে বিশ্বাস করতে পারে না। শিকড়গুলো আসন অবধি পৌঁছে যখন ঠিক হাতের মতো আসনের চারটে কোণা ধরে ঘোষালকে মাটি থেকে কিছুটা তুলে ফেলেছে, ততক্ষণে ফণি চোখ খুলে ব্যাপারটা বুঝে সভয়ে চিৎকার করে ওঠে। তারপর লাফিয়ে নেমে পড়ে আসন থেকে। শিকড়গুলো এবার ঘোষালকে ছেড়ে এগিয়ে আসে নিতাইয়ের দিকে। নিতাই পালাতে যায়, পারে না। পায়ে পেঁচিয়ে যায় শিকড়ের অমোঘ টান। হুমড়ি খেয়ে পড়ে নিতাই। মাথাটা গিয়ে দাওয়ায় বাঁধানো কোণে সজোরে লাগে। জ্ঞান হারিয়ে উপুর হয়ে পড়ে যায় ও। মাথার তলা থেকে সরু রক্তের ধারা বেরিয়ে আসে। ঠিক এই সময় ঘোষাল সভয়ে শিউরে উঠে দেখে সুমিতা উঠে বসেছে। গোটা শরীরটা ফ্যাকাশে সাদা, রুক্ষ চুলগুলো খুলে গেছে, সেগুলো অবিকল সাপের মতো দুলছে, আর স্থির চোখের মণি দুটোর জায়গায় কিচ্ছু নেই, শুধু শুধু কুচকুচে কালো। উঠে বসার পর সুমিতা অচৈতন্য অবস্থাতেই এবার গলগলিয়ে বমি করতে থাকে। সেই বমির রঙও কালো কুচকুচে। সেই বমি সারা মুখে লেগে গিয়ে ওর সুন্দর ফর্সা মুখটা এক অনির্বচনীয় বিভৎস রূপ ধারণ করে। এক জান্তব পাশবিক গলার আওয়াজে এবার অন্তরাত্মা কেঁপে ওঠে ঘোষালের। আওয়াজটা সুমিতার দিক থেকে আসছে ঠিকই, কিন্তু সেই সুমিতা একই রকম ভাবে স্থির। শিকড়গুলো ওর চারপাশে ঠিক সাপের মতন কিলবিল করছে। পরের প্রশ্নটার সাথে সেগুলো আর একবার এগিয়ে আসে ঘোষালের দিকে। কি চাস? আমাকে মারতে চাস? কিন্তু আমি তো এত সহজে যাব না। ঘোষাল এবার হতবুদ্ধি হয়ে যায়। সে এতকাল লোক ঠকিয়ে হাজারো ধান্দায় পেট চালিয়ে এসেছে, কিন্তু এই ধরনের ভয়াল ঘটনা তার কাছে প্রথম।
তাও সে যথাসম্ভব সাহস জুটিয়ে এবার জোরে জোরে মন্ত্রপাঠ করতে শুরু করে। তাতে আরো খলখলিয়ে হেসে ওঠে সেই বিজাতীয় নারী কণ্ঠ। দারুং সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম ওম নমঃ। এসব ভুল ভাল মন্ত্র রে, আমার কিচ্ছু হবে না, বুঝলি? কথা শেষ হতে না হতেই শিকড়গুলো ধীরে এগিয়ে আসে এবার ঘোষালে গলা লক্ষ্য করে। তারপর ওকে মাটি থেকে তুলে পেঁচিয়ে ধরে দানবীয় শক্তিতে ওর শ্বাসরোধ করতে থাকে। চারপাশ অন্ধকার হয়ে আসে ফণি। শূন্যে থাকেও। খানিক পরে শূন্যে ঝুলন্ত অবস্থাতেই নেতিয়ে পড়ে ওর প্রাণহীন দেহটা। ওস্তাদের নিথর দেহটা ঝপ করে কাঁসার জ্বলন্ত হোমকুণ্ডের উপর পড়তে হঠাৎ পটল নিজের হাত পায়ে সার ভিড়ে পায়। এতক্ষণ ওকে যেন কেউ আঠা দিয়ে তাওয়ার এক কোণে সেঁটে রেখে দিয়েছিল, কিন্তু পিছনে ফিরে পালাবার বদলে শরীরে একটা ঝাঁকুনি মেরে ও ছুটে যায় সুমিতার দিকে। শিকড়গুলো তখনও হাওয়ায় কিলবিল করছে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পটল এবার ওর ফতুয়ার পকেট থেকে মরচে পড়া ছোড়ার ফলাটা বের করে আঙুল বসিয়ে দেয় সুমিতার বুকে। বসানোর সময় না দেখে পারে না কোন এক অলৌকিক বলে ছোড়ার ফলাটা হঠাৎ বেশ চকচক করছে। এক অমানসিক চিৎকারে এবার ভরে যেতে থাকে চারদিক। হাওয়ায় ক্রমত তুল্যমান শিকড়গুলো এবার কোলে কোলে পড়তে থাকে। একটু আগে সুমিতা যেরকম কালো বমি করছিল, অবিকল সেই রকম দেখতে তরলটা। পটলের চোখের সামনে ধীরে ধীরে সুমিতার প্রাণহীন দেহ লুটিয়ে পড়ে। পটল আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওই চটচটে কালো তরলের ওপরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। লোভী আমার কাল বাবা, তুমি আমার ছেলের বয়সী, তোমাকে নিজ মুখে বলতে তাই লজ্জা নেই। দু হাতে নিজের মুখ ঢেকে খুব ধীরে ধীরে কথাগুলো বলেন বিপিন মণ্ডল। পটল এ কথার উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। ও এখন হরিশপুরে বিপিন মণ্ডলের বাড়িতে বসে আছে। কাল রাতেই এসে পৌঁছেছে এখানে, যাবতীয় সৎকার কর্ম সমাধা করে। জমিটা আমার বাপের আমল থেকেই বাঁজা পড়েছিল, ওতে নাকি কি দোষ আছে, ফসল হয় না। চিরকাল বাপের মুখে তাই শুনেছি, কিন্তু তখন জোয়ান বয়স, মাথায় রোগ চেপে গেল। আমরা তো চাষাভুষো মানুষ, জমি আমাদের হাতে কথা কবে না, এ কেমন ধারা। দিন রাত এক করে হাল চালালাম, জল সেচলাম। একদিন সন্ধে হয়ে এসেছে, হঠাৎ শুনি মাটির তলা থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। প্রথমে ভাবলাম নির্ঘাত মনের ভুল, ভর সন্ধেবেলা ওখানে বাচ্চা কোথায় আসবে। কিন্তু আওয়াজ পাড়তে সেদিকে লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখি সারা গায়ে মাটি মেখে সত্যি একটা ফুটফুটে বাচ্চা শুয়ে তারস্বরে কাঁদছে। আমার বয়স তখন 30 পেরিয়েছে, দুবার বিয়ে করেছি, কিন্তু বাবা ডাক শুনতে পাইনি। লুকিয়ে কোলে তুলে নিয়ে বাড়ি চলে এলাম। আর সেই সময়েই মাতাল হরেকেষ্ট আপনাকে দেখে ফেলে এই গুপ্তধনের কথাটা ছড়িয়ে দেয়, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি সে কথা জানলে কি করে? আমিও এই গ্রামেই শুনেছি। তা বাড়ি এসে নিজের ছোট তরফের পরিবারকে নিয়ে এলাম বাপের বাড়ি থেকে। তার কোলে পিঠে মানুষ হতে লাগলো আমার আদরের মেয়ে। আর তোমাকে বললে পেত্তয় যাবে না বাবা, আমার বাঁজা জমি 3 ফসলা জমি হয়ে আমার গোলা ভরে উঠল। সেই বেচে বাড়ি পাকা করলাম, আরো জমি কিনলাম, 2 দুধেল গাই হলো। সব ঠিক চলছিল, কিন্তু আমার মেয়ের মধ্যে ছোট থেকেই গোলমাল বিস্তর। সে তেমন ভাবে মেশে না কারোর সাথে, কথাও বলে না। রাতে মাঝে মাঝে ক্ষেত খামারে গিয়ে ঘুরে বেড়ায় একা একা। গায়ে একবার মেয়েকে নিয়ে কথা রটলে আর রক্ষে নেই, জানো তো। বিয়ে দিতে পারবো না লোক লজ্জায়। সেই ভয়ে একটা চৌকিদারকে রাখলাম সন্ধ্যের পর থেকে, যাতে মেয়ে বেরিয়ে না যায়। তাতে সে বড় অস্থির হয়ে পড়ল বেরোতে না পেরে।
কিন্তু অসুবিধা বাড়ল অন্য জায়গায়। আপনি কোনোদিন? ও যাবদ্দি ডাকিনি কেন, তাই তো? ওই লোকলজ্জার ভয়। যদি কথা রটে, যদি আমার মেয়েটার কোনো গতি না হয়, সেই ভয়ে বাবা। তা বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবার পরপরই একটা অদ্ভুত ব্যাপার, তুমি জানো কিনা জানি না, কারণ আমি দেখিনি, এইসব আমার গিন্নির মুখে শোনা। রাত্রিবেলা নাকি সুমির পা থেকে ছোট ছোট শিরার মতো বেরিয়ে তার পাশে যে শুয়ে আছে তার পায়ে ঢুকে গিয়ে রক্ত চুষে খেত। গিন্নির পায়ে, আমাদের বুড়ি ঝি আন্নাকালীর পায়ে নাকি কালশিটে পড়ে গেছিল। আর সপ্তাহ 2 পর পর সুমি নাকি নেতিয়ে পড়তো একেবারে, তারপর কালচে রঙের বমি করত, মানে বেশ খানিকটা বমি হয়ে গেলে মেয়ে নাকি সুস্থ হতো। তুমি বলো, এই কথা গ্রামে ঘরে জানতে পারলে আর কোনোভাবে ওর বিয়ে হবে? এদিকে অত সুন্দরী মেয়ে বলে আশপাশ থেকে সম্বন্ধ আসতে শুরু করেছিল। তাও অত দূরে বিয়ে না দেওয়াই আপনার উচিত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ছোট থাকতে থাকতেই ওকে আশ্রমে দিয়ে দিলেন না কেন? ভেবেছি বহুবার ভেবেছি, কিন্তু ওই যে আমার লোভ, বাবা ডাক শোনার লোভ, পয়সার লোভ। মেয়ে আসতে ঘরে লক্ষ্মী এসেছিল, তাকে হেলায় ফেলে দিলে যদি আবার আগের মতন হাড়ির হাল হয়। আজ আমার লোভেই আমার এই অবস্থা বাবা। আর আপনার জামাই কবে এসেছিল আপনার কাছে? 6 মাস আগে একদিন রাতে এসে বলে, আপনার মেয়ে বাঁজা আর ভূতে পাওয়া, হয় চিকিৎসার টাকা দিন, নয় ঘরে ঘরে রটিয়ে বেড়াবো। দিয়েছিলেন? দিলাম, আর বলেছিলাম পারলে আমার মেয়েটার চিকিৎসা করিও। যে 2-3 বার নিতে এসেছিল, প্রতিবার এক কথাই বলেছিলাম। পটল এবার একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর উঠে পড়তে পড়তে বলে, আপনার জামাই পড়ে গিয়ে মাথায় বড় চোট পেয়েছে, তাই আপাতত কিছুই মনে করতে পারছে না। সে জেলা হাসপাতালে ভর্তি, এই যে তার ঠিকানা, পারলে একটু খোঁজ নেবেন তার। তুমি চিন্তা করো না বাবা, হাসপাতালের যাবতীয় সব খরচ আমার। এইটুকুই আমার প্রায়শ্চিত্ত। মেয়ে তো আর ফিরবে না, ছেলেটা অন্তত ঘরে ফিরুক। বিপিন মণ্ডলের থেকে বিদায় নিয়ে পটল রাস্তায় নামে। সে এখন যাবে মাধব শাস্ত্রীর খোঁজে। ওস্তাদের কথা অনুযায়ী তিনি যদি কোনো চেলা না নিয়ে থাকেন, তার মানে ওর আসন্ন বিপদ আঁচ করে ছোড়ার ফলাটা স্বয়ং মাধব শাস্ত্রী ওকে দিয়েছিলেন। আর একবার যখন ওনাকে খুঁজে বার করতে পেরেছে, আবার পারবে। এখান থেকে বিবিপুরের শ্মশান উত্তর পূর্বে, হনহনিয়ে সেদিকে হাঁটা লাগায় পটল। গতকাল রাতে এদিকে বৃষ্টি হয়েছে, ও খেয়ালও করে না ওর কাঁধের ঝোলার তলা থেকে কাঁচা মাটির রাস্তায় কিছু একটা শুকনো দড়ির মতন পড়ে যায়। দড়ির মতন জিনিসটা পড়ে থাকে খানিকক্ষণ ভেজা মাটির উপরে, তারপর আস্তে আস্তে তাতে যেন প্রাণ সঞ্চার হয়। সেটা ধীরে ভেজা মাটির জল পেয়ে ফুলে ওঠে। এবার সেটা কেন্নর মতো মাটির ভেতরে ঢুকতে শুরু করে, আর মিনিট খানেকের মধ্যেই মাটির মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায় কুচকুচে কালো শেকড়ের ছোট্ট লোমশ টুকরোটা।